সমবেত সুধী শ্রোতৃমণ্ডলীকে কলায়ন গুঞ্জরা সংস্থার পক্ষ থেকে অভিবাদন ও ধন্যবাদ জানাই। আজকে আমরা বর্ষার গান শুনব। প্রথমে শিল্পী ঝান্সি ঘোষ দস্তিদার, তার সঙ্গে সহযোগী যন্ত্রশিল্পী যারা আছেন, তবলায় সুরজিৎ রায়, এসরাজ অভ্র চট্টোপাধ্যায়, পারকাশনে পঞ্চানন বড়াল এখন উপস্থিত হননি, এসে যাবেন হয়তো, ঝান্সি ঘোষ দস্তিদার। এই সকালবেলা সকাল বেলার বাদল আধারে, এই সকাল বেলার বাদল আধারে আজীবনের বিনায় কি সুর বাধা দে, সকাল বেলার বাদল আধারে ঝড়ো ঝড়ো বৃষ্টি কলরলে, তালের পাতা মুখর করে তোলে, ঝড়ো ঝড়ো বৃষ্টি কলরলে, তালের পাতা মুখর করে তোলে, উতল হাবিনু শাখার লাগায় ধাঁধা রে, সকাল বেলার বাদল আধারে, এই সকাল বেলার বাদল আধারে ছায়ার তলে তলে জলের ধারায় হ্যারো দলে দলে নাচে তাথই থই, তাথই থই, ছায়ার তলে তলে জলের ধারায় হ্যারো দলে
মানিক দিয়ে গাথা আশার তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, তোমার মন্ত্র বলে পাষাণ বলে ফসল ফলে, তোমার মন্ত্র বলে পাষাণ বলে ফসল ফলে, মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা, বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, বজ্র মানিক দিয়ে গাথা আশা তোমার মালা। পাতায় পাতায় ঝড়ো ঝড়ো বাড়ি রবি, গুরু গুরু মেঘের মাদল বাদে তোমার কি উৎসবে, মরো মরো পাতায় পাতায় ঝড়ো ঝড়ো বাড়ি রবি, গুরু গুরু মেঘের মাদল বাদে তোমার কি উৎসবে, সবুজ সুধার ধারায় প্রাণে নিদাও তপ্ত ধরায়, সবুজ সুধার ধারায় প্রাণে নিদাও তপ্ত ধরায়, বামে রাখো ভয়ঙ্করী, বামে রাখো ভয়ঙ্করী, বন্যা মরণ ঢালা, বজ্র মানিক দিয়ে গাথা আশা তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা। ঝান্সি ঘোষ দস্তিদার শোনালেন রবীন্দ্রনাথের দুটি বর্ষার গান। এরপরে আজকের মূল অনুষ্ঠান রবীন্দ্রনাথের বর্ষার গান অবলম্বনে শ্রাবণেরও পবনে আকুল বিষণ্ণ সন্ধ্যায়, একটি গানের প্রথম চরণ হিসাবে এই কথাগুলি হয়তো সকলেরই জানা, কিন্তু হয়তো সকলের জানা থাকে না কেন শ্রাবণের পবন কখনো কখনো কবির মনকে বিষণ্ণ করে তোলে। সেই আকুলতার মধ্যে সাথীহারা মন চলে যেতে চায় দূরকালের অরণ্য ছায়াতলে। শেষ বয়সের একটি গান আমরা শুনেছি, শেষ বয়সে একটি গানে আমরা শুনেছি অনেকটাই এরই প্রতিধ্বনি।
মেঘ ছায়ে সজল বায়ে মন আমার উতলা করে সারা বেলা, কার লুপ্ত হাসি সুপ্ত বেদনা হায় রে। সেই লুপ্ত হাসি আর সুপ্ত বেদনার সন্ধান নিতে গিয়ে কবির মন বলে, কোন বসন্তের নিশীথে যে বকুল মালাখানি পরালে, তার দলগুলি গেছে ঝরে। তুমি দিয়ে গেছো তোমার গান। এইভাবে হারানো দিনের ভাষা কেমন করে বাসা পায় কবির গানের ভিতর। আজকের নিবেদন তাই নিয়ে। আজকের শিল্পী শ্রী ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়। ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় সম্বন্ধে দু একটি কথা বলা দরকার। ইন্দ্রজিতের সঙ্গীত চর্চা শুরু ৩-৪ বছর বয়স থেকে। তারপর অনেকটাই পথ অতিক্রম করেছেন তিনি সঙ্গীত চর্চায়। আকাশবাণীতে নিয়মিত শিল্পী 1988 সাল থেকে। এছাড়া দূরদর্শন, রবীন্দ্র সদন, জোড়াসাঁকো প্রভৃতি বিভিন্ন জায়গায় তিনি গান করেন নিয়মিত। আর সবশেষে যার কথা বলবো, আমাদের পরম শ্রদ্ধেয় অধ্যাপক ডাক্তার অরুণ কুমার বসু, যার কাছে আমরা এই গানগুলি সম্বন্ধে অনেক কিছু জানবো। আজকে যে গানগুলি ইন্দ্রজিৎ পরিবেশন করবে, সেই গানের ভাব, তার অনুষঙ্গ, এগুলো আমরা জানবো আর তার কাছে। তিনি আজকে এই অনুষ্ঠানের ভাষ্যকার। অরুণবাবু যদি দয়া করে মঞ্চে আসেন। নমস্কার। যারা গান শুনতে এসেছেন, ইন্দ্রজিতের গান যাদের ভালো লাগে তারা তার গানই শুনুন। কথা বেশি ভার হয়ে গানের ধারাকে যাতে ব্যাহত না করে, আমি সে চেষ্টা করব। শুরু করার সময় অনেকটা পিছিয়ে গেছে, তাই ইন্দ্রজিতের কাছ থেকে পাওনা সব গানগুলো যাতে হয়, সেজন্যে কিছু বাকসংক্ষেপও আমি অবশ্যই করব। আজকে বর্ষার কয়েকটি গান ইন্দ্রজিতের পরিবেশনের তালিকায় আছে। গানগুলি অধিকাংশই রবীন্দ্রনাথের শেষ বয়সের গান। যারা শুধু গান শোনেন না, গানের সম্পর্কে কৌতূহলী, তারা হয়তো অনেকেই জানেন রবীন্দ্রনাথের সঙ্গীত রচনার সূত্রপাত কৈশোর যৌবন থেকে হলেও ঋতুর গান, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, বসন্তের গান রবীন্দ্রনাথ রচনা করেছিলেন সবচেয়ে বেশি
তার জীবনের শেষ 20-25 বছর বয়সে, 20-25 বছরে। এর কারণ সম্ভবত শান্তিনিকেতনে এই শেষ বয়সটি নিরবচ্ছিন্নভাবে কাটানো, সেখানে বিশ্বভারতীর সঙ্গীত ভবন গড়ে তোলা, সেখানে নিয়মিত সঙ্গীত শিক্ষা এবং সঙ্গীত কেন্দ্রিক উৎসবের তাগিদে বর্ষামঙ্গল, বসন্ত উৎসবের প্রয়োজনে কবি অজস্র গান রচনা করেছেন প্রায় প্রতি বছর এই উৎসবের দিকে তাকিয়ে। এই রকম বর্ষার কিছু বেছে নেওয়া গানের একটু ভিতরে আমাদের তাকিয়ে দেখার সুযোগ এই গানগুলি আমাদের করে দেবে। আসলে রবীন্দ্রনাথের গান আমরা বাঙালিরা রবীন্দ্রনাথের জীবিতকাল থেকেই তো শুনছি। তার মৃত্যুর পর সে গানের জনপ্রিয়তা বেড়েছে। এখন সে গান আমাদের নানা দিক থেকে আচ্ছন্ন করে আছে। তবুও সাধারণের কাছে সে গানের ভালো লাগার ব্যাপারটি কথায় সুরে মিলিয়ে যেমনই হোক না কেন, গানের ভিতরে, গানের উৎসে, গানের সৃষ্টির নেপথ্যে আমরা সবাই ভালো করে দেখি না। এই কারণে কিছু কিছু গানের কথা আমাদের জানতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে। কবে এই গানটা লিখেছিলেন, কেন লিখেছিলেন, কোনো ঘটনার কথা নয়, সাধারণভাবে সেই গানের পরিবেশ, সে গানের পটভূমিকা জানলে অনেক সময় গানটি আমাদের ভালো লাগার আকাশটাকে আর একটু বড় করে দেয়। আজকে এই বর্ষার গানগুলির সামনে আমি সেই রকম কিছু কথার সূত্রপাত করব। রবীন্দ্রনাথের যে কটি গান বর্ষার তালিকা থেকে বেছে নেওয়া হয়েছে, এই গানগুলি প্রায় সবই 60 থেকে 78 বছর বয়সের লেখা। রবীন্দ্রনাথের এই শেষ বয়সের বর্ষার গানে অনেক বিচিত্র ধরনের সম্পদ আছে। শুধু বর্ষার গান বলে নয়, যে কোনো ঋতুর গানে ঋতুর যে বাইরের রূপ, আকাশের রং, মেঘের গর্জন, ফুলের সুবাস, কোকিলের কণ্ঠস্বর, কেকারব, কুহুধ্বনি, নদীর জল, দক্ষিণ সমীর, এসব তো বর্ষা বসন্তের গানে থাকেই। তার সঙ্গে মাঝে মাঝে কোন বাতাসে চেনা ফুলের গন্ধ আসে, হঠাৎ বুকে চমক লাগায়,
মাঝে মাঝে রবীন্দ্রনাথের গানের মধ্যে একটা অতীত স্মৃতি গুঞ্জরণ করে ওঠে। তেষট্টি বছর বয়সে রবীন্দ্রনাথ দক্ষিণ আমেরিকায় যাচ্ছিলেন জাহাজে করে। দীর্ঘ পথ, জাহাজে একলা, মাঝে মাঝে ডায়েরি লিখছেন। সেই ডায়েরিতে একদিন লিখলেন, 60 তো পেরিয়ে এসেছেন তখন। ওই অতিক্রান্ত সময়ের কথা বলতে গিয়ে লিখছেন, মানুষের আয়ুতে 60-এর কোঠা অস্ত দিগন্তের দিকে হেলে পড়া, অর্থাৎ উদয়ের দিগন্তটা এই সময় সামনে এসে পড়ে, পূর্বে পশ্চিমে মুখোমুখি হয়। ডায়েরিতে লিখছেন যে নানান রকম কাজকর্মের মধ্যে প্রায় ভুলেই ছিলেন। লিখছেন, এমন সময় 60-এ পড়লুম। একদিন বিকেল বেলায় সামনের বাড়ির ছাদে দেখি 10-12 বছরের একটি ছেলে খালি গায়ে যা খুশি করে বেড়াচ্ছে। অমনি করেই নগ্ন হয়ে, সমস্তর মধ্যে মগ্ন হয়ে নিখিলের আঙিনায় আমিও একদিন এসে দাঁড়িয়েছিলুম। মন কাঁদছে, মরবার আগে গা খোলা ছেলের জগতে আর একবার শেষ ছেলে খেলা খেলে নিতে, দায়িত্ববিহীন খেলা। আর কিশোর বয়সে যারা আমার কাছ থেকে আমার গান লুট করে ছড়িয়ে ফেলেছিল, আমার মনের কৃতজ্ঞতা তাদের দিকে ছুটল। এই কিশোর যৌবনের ঝাপসা দিনগুলো থেকে অনেক মুখ নতুন করে তার স্মৃতির জানলায় ভেসে উঠল। কিশোর বয়সে যারা আমাকে কাঁদিয়েছিল, হাসিয়েছিল, সেই সব মেয়েদের কথা, সেই সব ভালো লাগার স্মৃতি মাধুরীগুলো কেমন করে কবির সন্ধ্যার দিগন্তকে ম্লান করে দিল। এই যে অতীত স্মৃতি, এই যে পশ্চিম দিগন্তের যাত্রীর কাছে হঠাৎ পূব দিগন্তের দিকে ফিরে তাকাবার, ফিরে দেখার ডাক, এই কথাটা খুব সুন্দর করে একটি গানে ধরা পড়েছিল। আমরা সেই গানটি ইন্দ্রজিৎকে প্রথমে গাইতে বলছি। এই গানের মধ্যেই আজকের নিবেদনের মূল ভাবটা রয়ে গেছে। গানটি পূর্বাচলের পানে তাকাই, অস্তাচলের ধারে আসি। এটি কবি রচনা করেছিলেন ঠিক 60 বছর বয়স পেরিয়ে যাবার পর, অর্থাৎ 1328-এর চৈত্র মাসে। এই গানের মধ্যে প্রত্যেকটি কথার দিকে একটু সতর্ক শ্রুতি মেলে ধরুন, তাহলেই দেখা যাবে যে ওই ভোরবেলার কান্নাগুলো কেমন করে বিকেল বেলার বার্ধক্যকে আকুল করে দিচ্ছে, ব্যাকুল করে দিচ্ছে। ইন্দ্রজিৎ এবার প্রথমে এই গানটি করবে। পূর্বাচলের পালে অস্তাচলের ধারে আসি, পূর্বাচলের পালে ভাগ দিয়ে যার সাড়া পায়, আরো লাগে
জলের পানে যখনে কুল যাব ছাড়ি পারের খেয়ায় দেব পাড়ি যখনে কুল যাব ছাড়ি পারের খেয়ায় দেব পাড়ি মোর ফাগুনে গানের বোঝা মাসির সাথে যাবে ভাসি পূর্বাচলের পানে তাকায় অস্তাচলের ধারে আসি পূর্বাচলের পানে তাকায় সেই যে আমার বনের গলি রঙিন ফুলে ছিল আশা সেই ফুলেরই ছিন্ন দলে চিহ্ন যে তার পড়ল ঢাকা মাঝে মাঝে কোন বাতাসে চেনা দিনের গন্ধ আসে হঠাৎ বুকে চমক লাগা কাঁদ ভোলা সেই কান্না হাসি পূর্বাচলের পানে তাকায় অস্তাচলের ধারে আসি পূর্বাচলের পানে তাকায় যে কথা বলছিলাম যে হঠাৎ বুকে চমক লাগে কাজ ভোলা সেই কান্না হাসির লীলায় কবির বেলা শেষের প্রহরগুলো একটু একটু করে রাঙা হয়ে উঠল। তার মনে হলো আর কবছরই বা তিনি বাঁচবেন, দিন তো অবসানের পথে চলেছে, সময় তো আর বেশি নেই। এখন শেষের প্রহর পূর্ণ করে দেওয়ার জন্য মিটিয়ে দেব সকল খোঁজা সকল বোঝা, তারপর ভোরবেলাকার একলা পথে চলব সোজা। এই ভোরবেলার একলা পথ খুঁজে নেওয়ার জন্যে কি ব্যাকুলতা! আমরা যারা কবির জীবন সম্পর্কে একটু সন্ধান রাখি, আমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছি জীবনে, কবির জীবনে যখন কোনো একটা বাইরের ধাক্কা লাগে, খুব মানসিক কোনো যন্ত্রণা পান, বাস্তবের সঙ্গে কল্পনায় আদর্শে যখন খুব লড়াই বেঁধে যায়, তখন রবীন্দ্রনাথ বাইরের জগৎ থেকে সরিয়ে এনে সেই স্মৃতির কাছে নির্জন মহলে গিয়ে দাঁড়ান।
1919 সালে যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তীব্র প্রতিক্রিয়ায় রবীন্দ্রনাথের দিন রাত্রিগুলো অসহ্য হয়ে উঠেছিল, তারপর বেশ কিছু দিনের প্রচণ্ড মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে ব্রিটিশ শাসকদের দেওয়া নাইটহুড উপাধি ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করে শান্তিনিকেতনে চলে গিয়েছিলেন। আর সেই সময় সেই যন্ত্রণাকাতর দিনগুলিতেই লিখতে শুরু করেছিলেন লিপিকা নামে একটি গদ্য গ্রন্থের অনেকগুলি কবিতাধর্মী লেখা। সে লেখাগুলির মধ্যে খুব আশ্চর্যভাবে আমরা শুনতে পেয়েছিলাম অনেকগুলি লেখাতেই একটি নারীর কথা, অনির্দেশ্য নয়। রবীন্দ্রনাথের বৌঠান কাদম্বরী দেবী কবির 23 বছর বয়সে যখন আত্মহত্যা করে চিরকালের মতো চলে গিয়েছিলেন, কবির কৈশোর যৌবনের সেই একমাত্র লীলা সঙ্গিনীর বিচ্ছিন্নতায় যে গভীর মর্মবেদনা পেয়েছিলেন, অনেকগুলি লেখায় সেই সময়কার স্মৃতি তিনি বেঁধে রেখেছিলেন। সেই লেখাগুলোকেই আবার নতুন করে পুনর্লিখন করে লিপিকাতে তিনি লিখলেন। তারই একটি লেখায় এই রকম আছে: বনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা। সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেম, বললেম, মনে পড়ছে কিন্তু নাম করতে পারছি নে। সে বললে, আমি তোমার সেই অনেক কালের, সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা। অবাক হয়ে দাঁড়িয়ে রইলেম। বললেম, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা। সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ? কোনো কথাটি না বলে সে একটু হাসলে। বুঝলেম সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতে শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলেম, আমার সেই 25 বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? সে বললে, এই দেখো না গলার হার। দেখলেম সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খসেনি। আমি বললেম, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই 25 বছরের যৌবন আজও তো ম্লান হয়নি। এইরকম কয়েকটি লেখার মধ্যে দিয়ে কিছু গানের কথা এবং সুরও ফুটে উঠল। এইরকম একটি গান আমাদের দ্বিতীয় নিবেদন। আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাজে। আমার দিন ফুরালো, গহন মেঘের নিবিড় ধারার মাঝে আমার দিন ফুরালো।
নিবিড় মৃদঙ্গ বাজে আমার দিন ফুরালো। কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমিরও আড়ালে নীরবে দাঁড়ায় আছে। কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমিরও আড়ালে নীরবে দাঁড়ায় আছে। বুকে দোলে তার বিরহ ব্যথার মালা, গোপন মিলন অমৃত গন্ধ ঢালা। মনে হয় তার চরণের ধ্বনি জানি, আর মানি তার অজানা জনের সাজে আমার দিন ফুরালো। ব্যাকুল বাদল সাজে আমার দিন ফুরালো। গহন মেঘের নিবিড় ধারার মাঝে আমার দিন ফুরালো। এই যে দূরের মানুষ যেন এলো আজ কাছে, এই মাত্র শোনা গানটির মধ্যে আমরা শুনতে পেলাম তিমিরও আড়ালে নীরবে দাঁড়িয়ে থাকা সেই মূর্তিটির কথা, যার বুকে বিরহ ব্যথার মালা, অথচ সেই মালার গন্ধে রয়েছে মিলনের অমৃত সুবাস। একটু আগে যে গদ্য লেখাটি শুনছিলাম, কবি বলছেন মনে পড়ছে কিন্তু নাম মনে আসছে না। এখানেও গানের মধ্যেও তাই, মনে হয় তার চরণের ধ্বনি জানি, হার মানি তার অজানা জনেরও সাজে। এই অজানা জনের সঙ্গে নবমিলনের অনেকগুলি গান হঠাৎ বর্ষায় ফুটে ওঠা কদম ফুলের মতো সুবাসিত হয়ে উঠল 1960 সালের বর্ষা মঙ্গলের জন্য লেখা গানগুলিতে। প্রথম বর্ষা মঙ্গল শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ কয়েকদিনের মধ্যেই বেশ কিছু গান লিখে ফেললেন। সবই আমাদের পরিচিত গান, কিন্তু মাঝে মাঝে অনেকগুলি গানের মধ্যেই সেই স্মৃতিচারণা, যেখানে বাদল মেঘে মাদল বাজে, গুরু গুরু ধ্বনির কথা গানের মধ্যে বলছেন, সেখানেও শোনা গেল কোথায় ছিল গহন প্রাণে গোপন ব্যথা গানে গানে। তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কেউ কি এসে দাঁড়ালো কবির স্মৃতির আঙিনায়? যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি, জানি না কোন মন্তরে তাহারে দিব বাণী। রয়েছি বাধা বন্ধনে, ছিঁড়িব যাব বাটে, যেন এ বৃথা ক্রন্দনে এ নিশি নাহি কাটে। এ কি কোনো অভিসারের প্রেমের গান, না কবির নিভৃত হৃদয়ের
অতৃপ্ত বিরহের গান। এই সময়ের একটি গানে হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় গো, সেখানে এই দীর্ঘশ্বাস গোপন করতে পারেননি, ঠাঁই হলো না তোমার সোনার নাই গো। শ্রাবণ মেঘের খেয়াতরির মাঝির কাছে করজোড়ে দাঁড়িয়ে কবি ঊর্ধ্বে মুখ তুলে বলছেন, ভোরবেলা যে খেলার সাথী ছিল আমার কাছে, মনে ভাবি তার ঠিকানা তোমার জানা আছে। তাই তোমারই সারি গানে সেই আঁখি তার মনে আনে, আকাশ ভরা বেদনাতে রোদন ওঠে বাজি। এবার এই গানটি